আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আমাদের প্রগ্রেসিভ অ্যাপের আর একটা এপিসোডে। আজকে আমাদের সাথে আছেন জ্যোতি রহমান। আমরা আহ, কিছুদিন পর পর একটা করে ইকোনমিক সেশন করার চেষ্টা করি। তো সেটারই একটা পর্ব হিসেবে এর মধ্যে আমরা বেশ কয়েকটা সেশন করেছি, জ্যোতি ভাইয়ের সাথেই করেছি। এবং ইকোনমিক যেই আহ, আহ, বাংলাদেশের যেই সিচুয়েশন সেটা ব্যাখ্যা করার জন্য এই ধরনের সেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে এরকম সেশন প্রায় নিয়মিত করা। তো তারই একটা পর্ব হিসেবে আজকে আমরা আইএমএফ নিয়ে কথা বলবো। আম, তো জ্যোতি ভাই আমাদের সাথে আছেন। উনি সিডনি ইউনিভার্সিটি থেকে মাস্টার করা, আপনারা যারা শো দেখেন নিয়মিত তারা অলরেডি জানেন। উনি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের হয়ে ইকোনমিক্স হিসেবে কাজ করেছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে ইকোনমিক্স হিসেবে কনসালটেন্সি করেছেন এবং একটা আন্তর্জাতিক সংস্থার কনসালটেন্সি করেছেন, ওয়ার্ল্ড রিনাউন্ড একটা সংস্থাতে। তো দেরি না করে শুরু করছি। জ্যোতি ভাই, ওয়েলকাম। আম, আমরা আমি আপনাকে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ইকোনমিক স্ট্যাবিলাইজেশনে আইএমএফ এর ভূমিকা কি, ইতিহাস কি বলে, এবং আইএমএফ এর সক্ষমতা আর অথরিটি কতটুকু এটাতে? আপনি প্লিজ টেক ইট অন। থ্যাংক ইউ এমথিয়াস এন্ড আসসালামু আলাইকুম সবাই। বিফোর গেটিং ইনটু মানে আপনার সিরিয়াস কোয়েশ্চেন, প্রথমেই লেট মি জাস্ট নোট দ্যাট আই হ্যাভ বিকাম আ বিগ ফ্যান অফ আপনার প্রোগ্রাম এন্ড রিসেন্টলি বেশ কিছু ইন্টারভিউ হয়েছে, দে ওয়ার এক্সেলেন্ট, সো কিপ আপ দ্য গুড ওয়ার্ক। হ্যাঁ, Yeah. আচ্ছা, ওকে। সো হ্যাঁ, সাবস্ট্যান্টিভ কোয়েশ্চেন যে আইএমএফ কি করে, আইএমএফ এর হিস্ট্রি কি বলে এন্ড সো অন, রাইট? আমি চেষ্টা করি উত্তরটা খুব মোটামুটি একটু ডিটেলে, বাট বেশি ডিটেলে না। আমি যদি বেশি বলতে থাকি আমাকে প্লিজ বলবেন, যেরকম যদি ভাই টাইম ইজ লিমিটেড বা সো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, please. আচ্ছা। সো there are many misconceptions about IMF, রাইট? সো আমরা প্রথমে মনে করি যে এরকম যে আইএমএফ এর আসলে কাজটা কি। আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ফান্ড মানে হচ্ছে, চিন্তা করেন জিনিসটা, এটা এক ধরনের একটা কোঅপারেটিভ টাইপের বলতে পারে, সমবায় সংস্থার মতো। জি। যে দুনিয়ার সব দেশই তাদের কিছু আহ, টাকা আইএমএফ এর কাছে রাখে। হুম, যখন একটা দেশ ইন্টারন্যাশনাল পেমেন্ট ডিফিকাল্টিসে পড়ে, মানে বেসিক্যালি ফরেন কারেন্সি পেমেন্টের মিটাতে ব্যর্থ হয় বা ডিফিকাল্টিসে পড়ে, তখন আইএমএফ ওই ফান্ড থেকে টাকা দেয়, যেরকম যে ঠিক আছে তোমরা আহ, বিদেশিদের, তোমাদের বিদেশি ঋণ শোধ করতে পারতেছো না বা ইম্পোর্টের জন্য ফরেন কারেন্সি পেমেন্ট করতে পারতেছো না, তোমার ডিফিকাল্টি হইতেছে, সো ওই ফান্ড থেকে তোমাকে টাকা দেওয়া হলো যাতে করে তুমি সেই সেই পেমেন্টটা দিতে পারো। এটা হচ্ছে আইএমএফ এর কাজ। হুম, আচ্ছা। সো একটা দেশের কেন ডিফিকাল্টিজ হতে পারে, অনেক কারণে হতে পারে। একটা যেমন যে গভর্নমেন্টের ঋণ অনেক বেশি হয়ে গেছে, গভর্নমেন্টের যে ট্যাক্স আয় করে, রেভিনিউ আসে, দ্যাট ইজ নট এনাফ টু মিট দ্য পেমেন্ট, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যেরকম যে ব্যাংকিং সেক্টরে অনেক প্রবলেম আছে, রাইট? যে ব্যাংকগুলি সমস্যা করতেছে, ব্যাংকগুলি টাকা হিসাব করতে পারতেছে না, রিপেমেন্ট করতে পারতেছে না, সেটা একটা কারণ হতে পারে। অনেক সময় কারণ হতে পারে যে একটা পিওরলি ব্যাড লাক। মনে করেন যে আপনি একটা একটা ছোট দেশ, আপনার ট্যুরিজম ইজ এ ইম্পর্টেন্ট সেক্টর ফর ইউ। হ্যাঁ, মনে করেন যে আপনি ওয়েস্ট ইন্ডিজের একটা ছোট আইল্যান্ড, ক্যারিবিয়ান কান্ট্রি, ট্যুরিজম আপনার একটা মেজর আর্নার, অ্যান্ড ঝড় বৃষ্টিতে ট্যুরিজম সেক্টর হ্যাজ, মানে মেজর সাইক্লোন হয়েছে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ট্যুরিজম সেক্টর ইজ আন্ডার প্রবলেম। সো এখন গভর্নমেন্টের টাকা শেষ হয়ে, মানে রেভিনিউ হচ্ছে না, ট্যাক্স রেভিনিউ আসতেছে না, হোটেলগুলি বন্ধ, এটাও একটা কারণ হতে পারে। মানে অনেক অনেক রকমই কারণ হতে পারে, তাই না? জি। আচ্ছা, সো আইএমএফ যখন আপনাকে টাকা দিবে, আইএমএফ একটু বুঝতে হবে যেরকম যে এটা কি আসলে ব্যাড লাক না ব্যাড পলিসি, হ্যাঁ। তাই না? বিকজ আদারওয়াইজ তো জিনিসটা হবে এরকম যে আপনি সবসময় গন্ডগোল করবেন, তারপরে সে বলবেন যেরকম যে আমাকে টাকা দাও, বিকামস আ প্রবলেম, রাইট? সো হাউ ডাজ আইএমএফ ডু দ্যাট? সো তখন ওরা যেটা করে সেটা হচ্ছে যে আপনার আইএমএফ এর যখন কেউ মেম্বার হয়, তখন দে মেক আ কমিটমেন্ট যে প্রতি বছর আইএমএফ এর একটা টিম আসবে, এসে আপনার ইকোনমি অডিট করবে, দেখবে যেরকম যে আপনার বিভিন্ন জিনিস ঠিকঠাক মতো চলতেছে কিনা, আপনার ব্যাংকিং সেক্টর, আপনার গভর্নমেন্ট সেক্টর, এনার্জি সেক্টর, এগুলিতে
আর থিংস ওয়ার্কিং দ্য ওয়ে ইট শুড? তো এখন এই ধরনের যখন অডিট হয়, দুনিয়ার বেশিরভাগ দেশেই গন্ডগোল হয়। মানে আপনার নাথিং এভার ওয়ার্কস লাইক এ টেক্সট বুক। স্পেশালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে তো অনেক ইনস্টিটিউশনাল প্রবলেম, করাপশন, গভর্নেন্স, ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, এসব তো অনেক প্রবলেম আছেই। আই মিন, এসব প্রবলেম আছে বলেই তো এই দেশগুলি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, ডেভেলপিং কান্ট্রিজ। ইভেন ডেভেলপ কান্ট্রিজেও প্রবলেম থাকে, বাট ডেভেলপিং কান্ট্রিজে তো প্রবলেম বেশি থাকবেই। মানে দ্যাটস নট আনএক্সপেক্টেড, তাই না? সো আইএমএফ যখন এসব দেশে যায়, কেউই এক্সপেক্ট করে না যে একটা দেশ, বাংলাদেশের মতো একটা দেশ বা শ্রীলঙ্কার মতো একটা দেশ, এই ধরনের দেশ সবকিছু ফান্ডামেন্টালি ঠিকঠাক মতো করে ফেলবে, তাই না? কোয়েশ্চেনটা হচ্ছে যেরকম যে কতখানি, মানে হোয়াট ইজ দ্য মিনিমাম লেভেল অফ স্ট্যান্ডার্ড, সেটা একটা দেশ মিট করতেছে কিনা। সো দিস ইজ ব্রডলি হোয়াট দ্য আইএমএফ ডাজ। যে প্রথমে মানে রেগুলার সবগুলি দেশে মনিটরিং করে, অডিটিং করে, সার্ভেলেন্স করে। আইএমএফ এর টিম রেগুলার আসে সেন্ট্রাল ব্যাংকের সাথে, বাংলাদেশ ব্যাংক বা আপনার অর্থ মন্ত্রণালয়, প্ল্যানিং মিনিস্ট্রি, তারপরে আপনার ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এদের সাথে রেগুলার মিটিং হয়। অনেক সময় বলে যে আচ্ছা ঠিক আছে, তোমরা এরকম করে করতেছো, দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু ডু ইট, তোমরা ওইভাবে করো। গভর্নমেন্ট অনেক সময় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নেয়, যে ঠিক আছে আমরা ওইটা চেষ্টা করি কিভাবে ইমপ্রুভ করা যায় অ্যান্ড সো অন। বাট অনেক সময় করেও না, ডিপেন্ডিং অন দ্য পলিটিক্স অ্যান্ড সো অন। একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট ইজ ওয়ার্থ মেনশনিং, যে আপনার আইএমএফ বোর্ডে ইউএস হ্যাজ দ্য ভিটো পাওয়ার। সো জাতিসংঘে যেরকম 5টা দেশের ভিটো পাওয়ার, IMF বোর্ডে অনলি আমেরিকা হ্যাজ দ্য ভিটো পাওয়ার, which means যে IMF প্রোগ্রাম ক্যানট হ্যাপেন উইদাউট আমেরিকান সাপোর্ট। এটা কোনো কনস্পিরেসি থিওরি না, এটা আপনি IMF এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। ইটস এ ওয়েল নোন, ওয়েল এস্টাবলিশ ফ্যাক্ট যে আপনার IMF এর যে এক্সিকিউটিভ বোর্ড, ইকুইভ্যালেন্ট টু ইউএন সিকিউরিটি কাউন্সিল, সেখানে ইউএস হ্যাজ আ ভিটো পাওয়ার। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার। সো তাতে যেটা হয় যে অনেক সময়, সব সময় না, অনেক সময় আপনার একটা দেশের সাথে যে প্রোগ্রাম হবে, যে একটা দেশ ডিফিকাল্টিসে আছে, এখন IMF এর সাথে নেগোসিয়েশন হচ্ছে, IMF টাকা দিবে, এই প্রোগ্রামের যে এক্সাক্ট ডিটেলসটা কি হবে, অনেক সময়, সব সময় না বাট অনেক সময় এটা আমেরিকান ফরেন পলিসির সাথে লিঙ্কড হয়। যেটার একটা মেজর এক্সাম্পল আমি এই মুহূর্তে দিতে পারি, সেটা হচ্ছে পাকিস্তান। ইটস এ ওয়েল নোন ফ্যাক্ট, এটা কিছুদিন আগে মিডিয়াতেও আসছে, যে পাকিস্তানের প্রোগ্রাম ওয়াজ লিঙ্কড উইথ আর্মস সেলস টু ইউক্রেন। Again, it's not a conspiracy theory. This is published in mainstream media. Of So course, এটা, হ্যাঁ, সো এটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে। দ্যাট ডাজন্ট মিন যে সব সময় হয়। Again, অনেক সময় হয়, যে অনেক সময় হয় না। অনেক সময় এটা পিওরলি টেকনিক্যাল ডিসকাশন থেকেই হয়, বাট জি। অনেক সময় তো আমেরিকান। আমি আমি তো আমাদের যে লাইন অফ কোয়েশ্চেনিং আছে এর বাইরে একটা কোয়েশ্চেন আমি এখন করতে চাই, সেটা হলো যে জি জি আইএমএফ এর বিরুদ্ধে যে আপনি যে কথাগুলো বললেন, এটার কিন্তু একটা অল মানে একটা অভিযোগই আছে বলতে বলা যায়। সেটা হলো যে পশ্চিমা শক্তিগুলা মানে যেই দিকে আপনার দেশকে নিতে চায় বা যেই দিকে আপনাকে ফোর্স করতে চায়, দে ইউজ আইএমএফ অ্যাজ আ সফট টুল, অথবা কি বলতে পারেন যে ক্যারট অ্যান্ড স্টিক টাইপের যেই ব্যাপারগুলো আছে, সেটা হলো যে ক্যারটটা হচ্ছে আইএমএফ এর লোন, এই ধরনের একটা। তো এই সমালোচনাটা কি আসলেই সত্য? কারণ আপনি যেটা বলতেছেন ভেটো পাওয়ার এবং হোয়াট নট, এটা তো তাই হয়, ঠিক না? মানে আমার এটা একটা কোয়েশ্চেন ছিল, মানে জি জি যেহেতু আপনাকে পাইলাম কোয়েশ্চেনটা করলাম যে ওকে। আমি সেটাই কাছে বলছি যে এটা কিছু ক্ষেত্রে সত্য হতে পারে। যেমন পাকিস্তানের ক্ষেত্রে ডেফিনেটলি এটা সত্যি। হুম দ্যাট ডাজন্ট মিন যে সব দেশেই এটা সত্যি। বাংলাদেশের ক্ষেত্রে এটা সত্যি কিনা আমার মনে হয় না বাংলাদেশের ক্ষেত্রে এটা খুব একটা রেলেভেন্ট, হুম কিন্তু রেলেভেন্ট হতে পারে। আমেরিকা যদি চায়, আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, কোনো পার্টিকুলার অ্যাডমিনিস্ট্রেশন, তারা যদি চায় যে তারা আইএমএফ কে ইউজ করবে অ্যাজ আ ক্যারট অ্যান্ড স্টিক, তারা করতে পারে। এই অপশনটা আইএমএফ দি ওয়ে আইএমএফ ইজ অর্গানাইজড, আইএমএফ এর যে ইনস্টিটিউশনাল স্ট্রাকচার এবং আমেরিকান ভিটো পাওয়ার মিনস যে এটা আমেরিকার জন্য একটা অ্যাভেইলেবল টুল। তার মানে এই না যেরকম যে সব প্রোগ্রামে আমেরিকান, মানে আপনার মানে দ্যাট উড বি কনস্পিরেসি থিওরি যে আমেরিকা সব সময় সব দেশেই আইএমএফ কে ইউজ করে। দ্যাটস নট দ্য কেস। না, আমরা বেশি কনস্পিরেসি রিয়েলমে যেতেছি না। যাচ্ছি না। এনিওয়ে, তো হ্যাঁ ওই লাইনে একটা কোয়েশ্চেন যে
আইএমএফ যেই আপনার কি বলে আইএমএফ এর বিরুদ্ধে যে অভিযোগগুলো যেটা পশ্চিমা পলিসি ড্রাইভ করে, এটা কি কখনো আপনার এরকম হতে পারে যে পশ্চিমারা এরা লোন নিতে বাধ্য করে? যেমন আমি প্রাক্তন বাংলাদেশের সেরা অর্থমন্ত্রী সাইফুর রহমান, উনি কিন্তু এই ধরনের লোন টোন এগুলির খুব বিরুদ্ধে ছিল। আই ওয়াজ সো ইয়াং, বাট আই রিমেম্বার দ্যাট, যে বলতো যে বৈদেশিক ঋণ নেবো না, এটা করবো না, সেটা করবো না। তারপর হলো আপনার অনেক দেশই এটা রিফিউজ করে। তো এই এই যে একটা মানে এটা এটা অবশ্য আপনার মেইন স্ট্রিম না, কিন্তু প্রায় শোনা যায় এরকম যে আইএমএফ এর লোন নিতে বাধ্য করা হইতেছে একটা দেশকে, বা একটা দেশকে এরকম মানে ঋণের, যেটা এই যে চায়নার ডেট ট্র্যাপ নিয়ে যে কথাগুলো হয়, পশ্চিমারা চায়নাকে অভিযোগ করে। আমার প্রশ্নটা হলো, পশ্চিমারাও কি একই কাজ করে? আপনার অভিজ্ঞতা কি বলে? না, আইএমএফ এর লোনে সেটা হয় না। সেটা হয়তো হতে পারে আপনার, এন্ড দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, যে হুম। আইএমএফ ইজ ডিফারেন্ট ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবি বা অন্যান্য ডেভেলপমেন্ট ব্যাংক। আচ্ছা, ওই আচ্ছা। ধরনের লোন যেগুলি হয়, যে প্রজেক্ট লোনস, হুম, ঠিক হুম, আছে, হুম। সেগুলি হয় আপনার ওই ডেভেলপমেন্ট ব্যাংকে যে থাকে। আইএমএফ এর লোন সাধারণত তখনই নেওয়া হয় যদি কোনো একটা একটা ক্রাইসিস রিলেটেড কিছু, যেরকম যে হুম, আইদার আমার ইকোনমি অলরেডি একটা ক্রাইসিসে আছে, আমি পেমেন্ট করতে পারতেছি না, অলরেডি আমি বিপদে আছি, অথবা কোনো একটা খুব জেনুইন কারণ দেখানো যাচ্ছে, যেরকম যে আমি যদি এখন এই লোন নেই, মানে এই ফান্ডের থেকে আমি যদি বড় করি, তাইলে পরে ভবিষ্যতে একটা ক্রাইসিস আমি অ্যাভয়েড করতে পারবো, ঠিক আছে। সো এখন যেহেতু ক্রাইসিস একটা, আইদার আমাকে এই মুহূর্তে ক্রাইসিসে থাকতে হবে, অথবা সামনে একটা ক্রাইসিস আসতেছে, সেটা দেখিয়ে বলা যে এরকম যে ওকে, আমার এই বিপদটা হইতে পারে, এই লোনটা একটা ইন্স্যুরেন্স ওই বিপদটা যাতে না হয় প্রিভেন্ট করার জন্য, এই টাইপের সিচুয়েশন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো পশ্চিমারা এটা করতেই পারে। পশ্চিমারা যেমন জাপান এডিবি ইউজ করে প্রচুর লোন দেয়, ওয়ার্ল্ড ব্যাংক প্রচুর প্রজেক্ট লোন দেয়। চাইনিজের বিরুদ্ধে যে অভিযোগটা আছে, সেরকম অভিযোগ এই এই দেশগুলির বিরুদ্ধেও, মানে ওয়ার্ল্ড ব্যাংক এডিবির বিরুদ্ধেও উঠতে পারে, এবং অনেক দেশে সে ধরনের ঘটনাও ঘটে, হুম, হুম, কিন্তু হুম, সেগুলি আর কি ওই ব্যাংকগুলি দিয়ে ইউজ করা হয়। হুম, হুম, তার কারণ হচ্ছে যে আপনার ওই ব্যাংকগুলি হচ্ছে আপনার ওই মানে ইনফ্রাস্ট্রাকচার লোন, প্রজেক্ট লোন, লং টার্ম ফাইন্যান্সিং, এগুলি আর কি, সেগুলির জন্য ওই ব্যাংকগুলি আছে। আইএমএফ এর লোনে কিন্তু আপনার রাস্তাঘাট তৈরি হয় না, আইএমএফ এর লোনে লং টার্ম প্রজেক্টস হয় না। যে আপনার মানে আচ্ছা। যে মানে ডেভেলপমেন্ট হবে, গ্রোথ হবে, দিস ইজ নট আইএমএফ এর পারপাস। ইনফ্যাক্ট ক্রাইসিস কিন্তু, এই ধরনের পেমেন্ট ক্রাইসিস কিন্তু ডেভেলপ কান্ট্রিজেও হইতে পারে। যেমন মনে করেন আপনার গ্রিস, গ্রিস হচ্ছে মেম্বার অফ ওইসিডি, তাই না? হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, মানে দে আর ডেভেলপ কান্ট্রি। হ্যাঁ, হ্যাঁ। তারপরে দেখা গেল যে এরকম যে আপনার গ্রিক গভর্নমেন্ট প্রচুর বড় করছে, যেটা তাদের শোধ করার মতো ক্ষমতা নেই। দেখেন যেরকম যে ইউরোপের অনেক দেশে প্রচুর পেনশন লাইবিলিটি আছে, যেমন যেমন ফ্রান্সে, এখন ফ্রান্সে ইলেকশন হচ্ছে, ইংল্যান্ডে মানে ব্রিটেনে ইলেকশন হচ্ছে, এইসব দেশগুলিতে গভর্নমেন্টের প্রচুর দেনা, এবং হুম, তাদের পপুলেশন ইজ এইজিং। মানুষজনের আপনার মনে করেন যে মানুষ রিটায়ার করবে 62 বছর, 64 বছর, 65 বছর বয়সে, আর দে লিভ আনটিল লাইক 80, 85, 90। সো এই যে বিশাল পেনশন লাইবিলিটি, এখন গভর্নমেন্টের তো এদেরকে পেনশন দিতে হবে, হেলথ কেয়ার কস্ট দিতে হবে, অ্যান্ড বাজেটের বিশাল ডেফিসিট, গভর্নমেন্ট ডেট। সো এই দেশগুলিরও কিন্তু প্রবলেম হইতে পারে। মানে ফ্রান্সে যে এখন যে মানে বিশাল ইয়ে চলতেছে আর কি, গন্ডগোল হচ্ছে, তার একটা মেইন কারণ হচ্ছে যে ম্যাক্রন বলছে যে এরকম যে মানে তোমরা 62 বছরের জায়গায় 64 বছরে রিটায়ার করতে হবে, এন্ড পিপল আর নট হ্যাপি উইথ দ্যাট। মানে আমি ফ্রান্স নিয়ে কথা বলছিলাম, জাস্ট মাই মেইন পয়েন্ট ইজ যে মানে এই ধরনের ক্রাইসিস যে খালি ডেভেলপিং কান্ট্রিজেই হবে তা না, ডেভেলপ কান্ট্রিজেও হইতে পারে, এবং হইলে পরে তখন তারাও আইএমএফ এর কাছে যেতে পারে। গ্রিস হচ্ছে সেটার একটা এক্সাম্পল। জি, জি। তা আচ্ছা, ঠিক আছে, এখন তো আর মেইন লাইন অফ হ্যাঁ, কোয়েশ্চেনিং এ চলে আসি আমরা। ওয়াইড মানে আহ, বাংলাদেশ কেন আইএমএফ এর কাছে গেল? আর মানে বর্তমান যে সমস্যাটা বাংলাদেশ ইকোনমিতে চলতেছে, সেটার আইএমএফ এর সাথে কানেকশন কি? আচ্ছা, এটা জি, হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ। সেটা বলার আগে জাস্ট আরেকটা ছোট্ট করে আরেকটা কথা বলে নেই আর কি। হুম, হ্যাঁ, যে আপনার আইএমএফ এর প্রোগ্রাম সাকসেসফুল হবে কি হবে না, এন্ড দিস ইজ রেলেভেন্ট টু বাংলাদেশ অ্যাজ ওয়েল, এটা আলটিমেটলি ডিপেন্ড করে হচ্ছে যে আপনার মানে যে দেশটা রিসিভিং গভর্নমেন্ট, তারা কতখানি সিরিয়াস তার উপরে। হুম। সো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আইএমএফ এর লোন যখন একটা দেশ নেয়, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ইমিডিয়েট যে প্রবলেমটা, সেটা রিজলভ হয়। তার কারণ হচ্ছে যে ইমিডিয়েট প্রবলেমটা কি, যে মানে পেমেন্ট ডিফিকাল্টি।
বিদেশিদেরকে ফরেন কারেন্সিতে পেমেন্ট করো, ওই ডিফিকাল্টিটা ওইটা ইমিডিয়েটলি বেশিরভাগ দেশই সলভ করতে পারে। কিন্তু একটা দেশের যখন ফান্ডামেন্টাল যেসব ডিফিকাল্টিস থাকে সেইগুলি সাধারণত আইএমএফ এর লোনে সলভ হয় না। যেমন পাকিস্তানের বা মিশরের কথা আমরা দুইটা দেশের কথা আমরা বলতে পারি, অ্যান্ড এটা রেলেভেন্ট টু বাংলাদেশ যখন আসবো আর কি। তো ওই দুইটা দেশের ফান্ডামেন্টাল প্রবলেম হচ্ছে যে দুইটা দেশেই দে হ্যাভ বিশাল আর্মি অ্যান্ড বিশাল ডিফেন্স বাজেট। অ্যান্ড এই আর্মিগুলি মানে দুই দেশের আর্মি দে আর ইনভলভড ইন অল সোর্টস অফ বিজনেস, মানে গম বিক্রি থেকে শুরু করে পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত সমস্ত সেক্টরে আর্মির ইনভলভমেন্ট আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড এই অ্যাজ এ রেজাল্ট অফ দিস যে ইকোনমিতে প্রচুর ডিস্টরশন তৈরি হয়। এই ডিস্টরশনগুলি যেটা হয় সেটা হচ্ছে যে এভরি 5 ইয়ার্স 10 ইয়ার্স এক একটা করে প্রবলেম হয়। তখন এই দেশগুলি আইএমএফ এর কাছে যায়, বলে যে এরকম যে আমাদেরকে হেল্প দাও। আইএমএফ তখন বলে যে তোমাদেরকে তো বলছিলাম যে এরকম রিফর্ম করো, ওরা বলে যে না আমরা এগুলা অল ডিফিকাল্ট, আমাদের এই মুহূর্তে হেল্প দরকার। তারপর নেগোসিয়েশন হয়, স্পেসিফিক কিছু করে, তখন এটাতে সাবসিডি কমায়, ওইটাতে ট্যাক্স বাড়ায়, এটসেট্রা এটসেট্রা করে ওই ইমিডিয়েট ডিফিকাল্টিটা রিজলভ করে। সো দ্যাট জি জি হ্যাপেন্স। কিন্তু আচ্ছা ফান্ডামেন্টাল যে প্রবলেম ওইটা তো এখন আইএমএফ তো আর ওইটা করবে না, যেরকম যে তোমাদের যে মানে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তোমাদের দেশে এবং তাদের যে কর্পোরেট ইন্টারেস্ট, ফরেন পলিসি ইন্টারেস্ট এটসেট্রা এটসেট্রা, এগুলাতে তো আসলে আইএমএফ এর কিছু করার নাই, এন্ড করেও না, ঠিক আছে? সো এটা খেয়াল রাখতে হবে যে মানে এখন আমরা যখন বাংলাদেশ নিয়ে কথা বলবো জাস্ট কিপ দ্যাট ইন দ্য মাইন্ড। সো বাংলাদেশ কেন আইএমএফ এর কাছে গেল? সো 2022-এ যখন আপনার দুইটা জিনিস হলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, একটা হচ্ছে ইউক্রেন যুদ্ধের পরপরই তেলের দাম বেড়ে গেল, ফুড প্রাইসেস বেড়ে গেল, ঠিক আছে, 2022-এর প্রথম হাফে। সো ইউক্রেন যুদ্ধের আগের থেকেই অ্যাকচুয়ালি ইনফ্লেশন বাড়তেছিল। তার কারণ হচ্ছে যে আপনার কোভিড এর লকডাউন হলো, লকডাউনের পরে সাপ্লাই চেইন প্রবলেম হলো, অ্যাজ এ রেজাল্ট অফ দিস প্রাইসেস ওয়ার রাইজিং বহু দেশেই। তার উপরে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো দেয়ার ওয়াজ এ বিগ ইনফ্লেশন শক। দিস ওয়াজ এ গ্লোবাল শক, বাংলাদেশে খালি না, দুনিয়া সবখানেই। তো বাংলাদেশ তো একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদের তেল আমদানি করতে হয়, অনেক ফুড আমদানি করতে হয়। যদিও গভর্নমেন্ট বলে যে আমরা ফুডে সেলফ সাফিসিয়েন্ট, আসলে রিয়েলিটি হচ্ছে যে অনেক ছোটখাটো ফুড আইটেমস আর লিঙ্ক টু দ্য গ্লোবাল মার্কেট। সো দিস ওয়াজ এ জেনুইন শক। এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে তখন যেটা হচ্ছিল যে আপনার আমেরিকান ইন্টারেস্ট রেট বাড়তেছিল। তো আমেরিকান ইন্টারেস্ট রেট যখন বাড়ে তখন আমেরিকান ডলার অ্যাপ্রিসিয়েট করে। কারণ হচ্ছে যে আপনার মানে মনে করেন যে গ্লোবাল মার্কেটে যেহেতু আমেরিকার ইন্টারেস্ট রেট বাড়তেছে, আমেরিকাতে টাকা রাখলে পরে ইউ আর গোইং টু গেট বিগার রিটার্ন, আমেরিকান ডলার অ্যাপ্রিসিয়েটস। তো বাংলাদেশের ক্ষেত্রে এখন যেটা হলো যে এক নাম্বার হচ্ছে যে আপনার আমাদের ইম্পোর্টের দাম বেড়ে গেল, সো উই নিড মোর ফরেন কারেন্সি টু পে ফর দ্য ইম্পোর্ট। আর আরেকটা হচ্ছে যে গ্লোবালি ডলারের দাম বাড়তেছে। ডলারের দাম বাড়তেছে মানে আমার কারেন্সির দাম কমতেছে, সো টাকা। সো দুইটা ইম্প্যাক্ট দেখা গেল, যেরকম যে টাকার উপরে একটা ডিপ্রিসিয়েশন প্রেশার আসছে, টাকার দাম কমে যাওয়ার। এটা যে খালি টাকার এগেনস্টে হয়েছে তা না, আরো দেশের এগেনস্টে হয়েছে। যে 2022-এর শুরুতে ওই প্রথম 6 মাসে দুনিয়ার বেশিরভাগ দেশের ক্ষেত্রে ইন্ডিয়ান রুপি বা ভিয়েতনামিজ পাকিস্তানি রুপি বা অনেক দেশে ইয়ে করছে আর কি। যে এখন এক এক দেশে এক এক রকম ইম্প্যাক্ট, বিকজ এক এক দেশের যে ফান্ডামেন্টাল প্রবলেমস বা কন্ডিশনস তো ডিফারেন্ট, কিন্তু মোটামুটি গ্লোবালি সবখানেই হচ্ছে। তো বাংলাদেশ তখন আইএমএফ এর কাছে গেল, বাংলাদেশ আইএমএফ গিয়ে বললো যে এরকম যে দেখো আমাদের এই মুহূর্তে ফান্ডামেন্টালি আমাদের ডিফিকাল্টিস নাই, আমাদের রিজার্ভ আছে। রিজার্ভের অ্যাকচুয়াল অ্যামাউন্ট নিয়ে একটা ডিবেট ছিল, যে বাংলাদেশ বলতেছে যে আমাদের রিজার্ভ ছিল $40 বিলিয়ন, আইএমএফ বলছে যে না তোমাদের আসলে রিজার্ভ 30 বিলিয়ন 35 বিলিয়ন। সেই বিতর্কে আমি যাচ্ছি না, বাট রিজার্ভ ছিল, ঠিক আছে। তো বাংলাদেশকে বললো যে আমাদের রিজার্ভ আছে, আমরা তারপরেও একটা প্রোগ্রাম চাই। তার কারণ হচ্ছে যে আমরা পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো ক্রাইসিস সিচুয়েশনে পড়তে চাই না, অ্যাভয়েড করতে চাই। ফেয়ার এনাফ, দ্যাটস এ ভেরি ভ্যালিড রিজন। অ্যান্ড বাংলাদেশের কিন্তু আইএমএফ এর সাথে হিস্টোরিক্যাল রেকর্ড খুবই ভালো, যে বাংলাদেশ আগে যখনই এই টাইপের সিচুয়েশনে আইএমএফ এর কাছে গেছে, অ্যান্ড আইএমএফ বলছে যে ঠিক আছে আমরা তোমাকে টাকা দিব টু অ্যাভয়েড আ পেমেন্ট ক্রাইসিস, তোমরা এটা করো, করার পরে মানে XYZ করলে পরে এটা অ্যাভয়েড হবে, and Bangladesh did all of that. So Bangladesh had a very good record with IMF. So Bangladesh যখন 2022-এ IMF এর কাছে গেল, IMF যে ঠিক আছে, ওকে দ্যাটস গুড, আমরা given the record Bangladesh is one of the better performing countries,
দ্যাটস গুড। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড টু দ্য লোন, যে 2022-এর ব্যাকগ্রাউন্ড টু দিস লোন, যে ইট ওয়াজ এ ইন্স্যুরেন্স কাইন্ড অফ থিং, ইট ওয়াজ এ প্রিএমপ্টিভ লোন। ঠিক আছে, যে টু টু অ্যাভয়েড আ ক্রাইসিস। এমন না যে বাংলাদেশের তখন মানে শ্রীলঙ্কা বা পাকিস্তানে যেরকম যে আপনার দেওয়ার মতো টাকা নাই, শ্রীলঙ্কাতে যেটা হয়েছিল যেরকম যদি তেল তেলের দাম দেওয়ার মতো টাকা নেই, সো পেট্রোল পাম্পস আর রানিং আউট অফ মানে গ্যাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম সিচুয়েশন আর কি, দ্যাটস আ ক্রাইসিস, রাইট? বাংলাদেশে ওরকম কিছু ছিল না, বাংলাদেশ হ্যাড দ্য মানি, বাট ওরকম যাতে না হয় তাই জন্য লোনে গিয়ে করা সেটা এটা। তার সাথে আরেকটা জিনিস যোগ হলো, সেটা হচ্ছে যে আপনার অনেক দেশে, and this is something IMF is doing more and more, যে লং টার্ম প্রবলেম হতে পারে, যেমন আপনার লং টার্ম প্রবলেম হতে পারে পেনশনস থেকে, ইউরোপের বিভিন্ন দেশের মতো আর কি। সো বাংলাদেশের ক্ষেত্রে একটা লং টার্ম প্রবলেম ডেফিনেটলি ইজ ক্লাইমেট চেঞ্জ এন্ড ন্যাচারাল ডিজাস্টার। হ্যাঁ ক্যারিবিয়ান অনেক দেশেও তাই, যেটা ওই আমি প্রথমে যে একটা এক্সাম্পল দিলাম যে আপনার ওয়েস্ট ইন্ডিজের ছোট একটা দেশ, মনে করেন যে আপনি ট্যুরিজম ডিপেন্ডেন্ট, আপনার ফান্ডামেন্টালি সবকিছুই ঠিক আছে, গভর্নমেন্ট ইজ অনেস্ট, ব্যাংকিং সেক্টর ইজ ফাইন, কিন্তু ঝড় বৃষ্টিতে আপনার দেশ সাফার করতেছে। সো আপনার তো একটা রেজিলিয়েন্স দরকার এটা ক্ষেত্রে। হ্যাঁ সো বাংলাদেশ ইজ অলসো ক্লাইমেট এফেক্টেড কান্ট্রি। সো আইএমএফ এর সাথে যে $5 বিলিয়ন যে লোনটা হলো, সেটা হলো যে আপনার কিছুটা হবে ইমিডিয়েট মানে ক্রাইসিস প্রিভেনশনের জন্য, আর কিছুটা হবে টু বিল্ড লং টার্ম রেজিলিয়েন্স এগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ। সো দ্যাট ওয়াজ দ্য লোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার আচ্ছা আমি একটা রিলেটেড কোশ্চেন করি, এটাতে আপনার মানে খুব ইউ ডোন্ট হ্যাভ টু ডিপ ডাইভ অর এনিথিং। এই যে এই টাকাগুলো যে আসে, এগুলি থেকে কি আপনি জানেন যে বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি হইতেছে, এবং the oligarchs basically looting the money and transferring to the foreign countries and what not, মানে সব টাকা ওদের হাতেই চলে যেতেছে। সো এই টাকা কি এরকম মানে আপনার লুটপাট করার কোনো সম্ভাবনা আছে কিনা, আহ, নাকি আইএমএফ এর কোনো দে হ্যাভ দেয়ার ওয়াচ ডগ অর দে হ্যাভ স্ট্রিং অ্যাটাচ টু ইট, যে এটা এরকম করা যাবে না, মানে অর দে জাস্ট হ্যান্ড দ্য মানি and that's it, like they don't follow up or whatever it is. দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড কোয়েশ্চেন। ডিপ ডাইভে না গিয়েই আমি আসলে ইয়ে করতে পারি, ইট ইস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আর কি। হ্যাঁ আচ্ছা, আপনার সো লোনটা আসে ফরেন কারেন্সিতে, ইট ডাজন্ট কাম ইয়ে থেকে। সো ইন এ সেন্স যে আপনার যে লুটপাট তো হইতেই পারে। আপনি একটা গভর্নমেন্টকে, একটা দেশের একটা করাপ্ট রেজিমকে আপনি সাপোর্ট করতেছেন, ঠিক আছে? মানে আপনি যদি লোন না দিতেন, ফান্ড না দিতেন, এই রেজিমটা হয়তো একটা ইকোনমিক প্রবলেমে পড়তো। আপনি আপনার আপনার হেল্পের কারণে সেই রেজিমটা টিকে যাচ্ছে। কাজেই ওই সেন্সে, ইন এ ব্রড সেন্স, লুটপাট তো সাপোর্ট হচ্ছেই, দের ইজ নো ডিনাইং দ্যাট। মানে টেকনিক্যালি না, মানে জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করেন আপনি, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়ান সাইড অফ থিংস। অন দি আদার হ্যান্ড, ইন আ টেকনিক্যাল সেন্স, লুটপাট হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে যে আপনার যে সাপোর্টটা আসতেছে, দ্যাট কামস ইন ফরেন কারেন্সি, রাইট? অ্যান্ড ইট গোজ ব্যাক এগেইন আউট অ্যাজ ফরেন কারেন্সি, বিকজ আপনাকে টাকাটা দেওয়াই হচ্ছে যাতে করে আপনি বিদেশিদেরকে পে করতে পারেন, আইদার ফর ইউর ইম্পোর্টস অর ইউর এক্সিস্টিং ডেট অব্লিগেশনস। Okay. ইট ইজ ডিফারেন্ট ফ্রম প্রজেক্ট সাপোর্ট। যখন মনে করেন আপনার ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবি বা চাইনিজ বেল্ট অ্যান্ড রোড বা সৌদি অর কুয়েত অর আমিরাত, তারা যখন টাকা দিচ্ছে আপনাকে ব্রিজ বানানোর জন্য, হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট, বিকজ আপনি হ্যাঁ যখন ওই ব্রিজটা বানাবেন তখন আপনার লুটপাটের একটা ডাইরেক্ট একটা অপরচুনিটি আছে। হ্যাঁ, এখানে সেই ডাইরেক্ট অপরচুনিটি নাই, কারণ হচ্ছে যে এটা ফরেন কারেন্সি পেমেন্ট, এটা যাবে বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক সেই টাকাটার থেকে, বাংলাদেশ ব্যাংক ওই ফরেন কারেন্সিগুলি, ডলারগুলি দিবে কমার্শিয়াল ব্যাংকে, কমার্শিয়াল ব্যাংকগুলি সেই ডলার দিয়ে হোয়াট এভার অব্লিগেশনস দে হ্যাভ, দে উইল মিট দ্যাট। সো ডিরেক্টলি লুটপাট হচ্ছে না, বাট ইনডিরেক্টলি যেটা বললাম আর কি, যেরকম যে একটা করাপ্ট গভর্নমেন্ট যদি ক্ষমতায় টিকে যায় বিকজ তারা ইকোনমিক ক্রাইসিস পড়ে নাই, সেটা বাংলাদেশে হতে পারে, পাকিস্তানে হতে পারে, ইজিপ্টে হতে পারে, আর্জেন্টিনায়, হোয়াটএভার। হ্যাঁ, সেই ইনডিরেক্ট সেন্সে তো আপনি মানে একটা রেজিমকে, আনডেমোক্রেটিক রেজিমকে তো সাস্টেন করতেছেনই। তো ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন থাকবে যে আমরা 2 বছর হলো আমরা যে ইনস্টেবিলিটি এর মধ্যে আছি এখনো, তো এখনো কোনো কিছু সলিউশন হলো না। রিজার্ভের পতন হইতেছে, তারপর আপনার
টাকা ডেপ্রিসিয়েট হইতেছে ডলার এগেনস্টে। আম, তো এখন আম, এইগুলোর কারণটা কি? যে এই যে লোনটা নিল, তারপর তারা যেই কাজটা করার কথা ছিল, মানে যেই রেমেডি করার জন্য, সেটা তো কিছুই আমরা দেখতেছি না, বরঞ্চ আরো এরকম প্রধানমন্ত্রীর মুখে শোনা যায় যে আপনার কি দুর্ভিক্ষ হবে, এটা সেটা হবে, তারপর মানে ইকোনমি আরো ফল্টার করবে। এগুলোর কারণ কি? সো বাংলাদেশ যখন গেল 2022-এ আইএমএফ কাছে, সো আইএমএফ বললো যে ঠিক আছে, তো তোমার তো ডিফিকাল্টিস হচ্ছে, যে ইম্পোর্টের দাম বেড়ে গেছে, তোমার টাকার দাম কমে যাচ্ছে অ্যান্ড সো অন। তো এরকম সিচুয়েশনে কি করতে হবে? সো একটা সলিউশন হচ্ছে যে এরকম যে ঠিক আছে, ইম্পোর্টের উপরে ইম্পোর্ট ডিমান্ডটা কমায় আনা যাতে সম্ভব হয়। সো ইম্পোর্ট ডিমান্ড কিভাবে কমানো যায়? ইম্পোর্ট ডিমান্ড কমানো মানে হচ্ছে আপনার যদি ওভারঅল ইকোনমিতে ডিমান্ড কমে আসে, তাহলে জি। পরে ইম্পোর্টের উপরেও প্রেশারটা কমবে। সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রেসক্রিপশন আর কি, যেরকম যে ঠিক আছে, তুমি ইম্পোর্ট ডিমান্ড, ওভারঅল ডিমান্ড কমাও, কনজাম্পশন কমাও, যাতে করে তাহলে ডিমান্ড কমবে, তাহলে ইম্পোর্টের উপরেও প্রেশার কমবে। হুম হুম। তো সেই জন্য আমি সাধারণত বলে, মানে টেক্সট বুক ইকোনমিক্স যেটা বলে আর কি, যেরকম যে ইন্টারেস্ট রেট বাড়ানো হোক, ইন্টারেস্ট রেট বাড়ালে পরে মানুষজন খরচ কমাবে। এটা আপনি ডেভেলপ কান্ট্রিজেও পাবেন, দেখবেন যেরকম যে যেমন মনে করেন কানাডাতে, তাই হ্যাঁ না, হ্যাঁ কানাডাতে হ্যাঁ। ইন্টারেস্ট রেট এক্স্যাক্টলি। বাড়তেছে, ইন্টারেস্ট রেট বাড়লে পরে মানুষ মনে করবে যে ঠিক আছে, আমি মানে আমি মানে কস্ট হয়তো আর কাটিং গাড়ি করবো। না কিনলাম এই বছর, হুম হ্যাঁ, হুম বা হুম আমি হুম। হয়তো চিন্তা করছিলাম যেরকম যে আমি আমার হাউস রেনোভেট করব, কিন্তু এখন আমি এই লোনটা নিলাম না, অ্যান্ড হ্যাঁ সো অন। হ্যাঁ। তো দ্যাট ইজ দ্য মেকানিজম আর কি। সো মোটামুটি একই মেকানিজম বাংলাদেশেও, যে এরকম যে ইন্টারেস্ট রেট বাড়লে পরে ওভারঅল বিজনেস লোন হয়তো কমবে, বা ইয়ে আর কি আপনার ডিমান্ড কমবে। ডিমান্ড কমলে পরে যেহেতু আপনার কিছু ডিমান্ড ইম্পোর্টেড ডিমান্ডও কমবে, তাইলে পরে ইম্পোর্টের উপর প্রেশার কম পড়বে, প্রেশার কম পড়লে পরে তাইলে পরে আস্তে আস্তে কারেন্সিও স্টেবিলাইজ করবে, ইনফ্লেশনও স্টেবিলাইজ করবে, অ্যান্ড সো অন। দ্যাট ইজ দি বেসিক আইডিয়াটা আর কি। জি। অ্যান্ড ইন দ্য মিন টাইম আইএমএফ আরো বললো যে এরকম যে ঠিক আছে, উই আন্ডারস্ট্যান্ড যে আপনার গরিব মানুষ, vulnerable sectors of the society are suffering because of high inflation. So we have to think about যে এদেরকে এই মানে আপনার মার্জিনাল সেক্টরস অফ দ্য সোসাইটি, গরিব মানুষকে সাপোর্ট করার জন্য সাবসিডিগুলি রিথিঙ্ক করতে হবে। যে আপনার যে সাবসিডি, মানে থিঙ্ক অ্যাবাউট গভর্নমেন্ট যাদেরকে সাবসিডি দেয়, সে সাবসিডির টাকাটা কোথায় যায়? এটা কি মিডল ক্লাস বা অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে যায়, নাকি ভালনারেবলে যায়? সো আমি বলবো দুইটা জিনিস, একটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট বাড়াও, আর আরেকটা হচ্ছে তুমি সাবসিডি রিডাইরেক্টেড টুয়ার্ডস দি পুয়ারার পার্ট অফ দ্য সোসাইটি। সো আ লট অফ এনার্জি সাবসিডি কিন্তু গরিব মানুষের কাছে যায় না। কেন যায় না? তার কারণ হচ্ছে যে যেমন তেলের সাবসিডি, যেটা lot of that actually goes to the rich because rich consume more. So এখন this is tricky, right? আপনি on the one hand আপনি যদি তেলের উপরে তেলের সাবসিডি কমায় দেন, তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, it hits everybody. But on the other hand আপনি যদি ওই টাকাটা সেভ করে রিডাইরেক্ট করতে পারেন, that is a better policy. But in a country like Bangladesh, this is also difficult. তার কারণ হচ্ছে করাপশন, গভর্নেন্স, ওই ধরনের ব্যাপার। সো দিস ওয়াজ দ্য আইএমএফ এর পলিসি আর কি, যেরকম যে তুমি ইন্টারেস্ট রেট বাড়ায় ডিমান্ড কমাও, তারপরে তুমি সাবসিডি রিডাইরেক্ট করে গরিব মানুষকে হেল্প করো, and remove subsidy from the other things. Obviously this is difficult, মানে যে কোনো গভর্নমেন্টের জন্য ইট ইজ ডিফিকাল্ট, there is no question about that. তার উপরে বাংলাদেশে ছিল ইলেকশনের আগের বছর, হ্যাঁ 2022 হ্যাঁ থেকে। তো হ্যাঁ। বাংলাদেশ সরকার যেটা করলো সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ সরকার 2023-এর অ্যাটলিস্ট অক্টোবর পর্যন্ত দে ডিডন্ট ডু এনি অফ দিস থিংস। তারা যেটা শুরু করলো সেটা হলো যেরকম যে প্রথমেই ইম্পোর্ট ডিরেক্টলি কন্ট্রোল করতে চেষ্টা করলো, রেস্ট্রিকশন দিয়ে, যে আপনার মানে ইম্পোর্ট করা যাবে না, ব্যান্স, এলসি খুলতে পারবা না, এইটা ওইটা ইম্পোর্ট করতে পারবা না, পারমিট দেওয়া হবে না, এই টাইপের। দিস ইজ ভেরি ওল্ড ফ্যাশন, 60s এ 70s এই ধরনের ডিরেক্ট কন্ট্রোল হতো। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের ডিরেক্ট কন্ট্রোলে দুইটা প্রবলেম হয়। একটা হচ্ছে আপনার ইট ক্রিয়েটস অপরচুনিটি ফর করাপশন, রাইট? সো বলা হলো যে এরকম যে কেউ এলসি খুলতে পারবে না,
আপনি একজন অনেস্ট বিজনেসম্যান, আপনি এলসি খুলতে পারলেন না। হুম আমি রেজিম কানেক্টেড করাপ্ট ক্রোনি, হ্যাঁ, আই ইউজ মাই ব্যাকডোর চ্যানেল অ্যান্ড আই কন্টিনিউ মাই অপারেশনস। সো দ্যাটস এক ধরনের প্রবলেম, তাই না? সেকেন্ড টাইপের প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আপনার যখন একটা বিজনেস এলসি খুলতে পারতেছেন না, তখন সেই বিজনেসটা ঠিকমতো অপারেট করতে পারতেছে না। দ্যাট ক্রিয়েটস ইভেন মোর সাপ্লাই চেইন প্রবলেম। হুম বিকজ আপনি একটা বিজনেস, আপনার বিজনেসের উপরে ডিপেন্ড করে আমি বিজনেস করি, আমার উপরে ডিপেন্ড করে আরেকজন করে, দ্যাটস হাউ দ্য ইকোনমি ওয়ার্কস। আপনি এলসি খুলতে পারতেছেন না, কাজে আপনার বিজনেসের প্রবলেম হচ্ছে, এখন আপনি আমাকে সাপ্লাই দিতে পারতেছেন না, আমার প্রবলেম হচ্ছে মানে হচ্ছে আমি এখন আমার জিনিসের দাম বাড়াইতে বাধ্য হচ্ছে, বিকজ আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে, ক্রিয়েটস অ্যানাদার রাউন্ড অফ প্রবলেম। হুম অ্যান্ড ইন দ্য মিন টাইম, আমি যখন দেখতেছি যে এরকম যে এই ধরনের প্রবলেম হইতেছে ইন দ্য ইকোনমি, ঠিক আছে, সো তখন আপনার, আমি বিদেশে থাকি, আমি বাংলাদেশে টাকা পাঠাই, আমি মনে করতেছি যে বাংলাদেশে যেহেতু এই ধরনের প্রবলেম হইতেছে, টাকার দাম হয়তো ভবিষ্যতে আরো কমতে পারে। তখন একজন হুন্ডিওয়ালা এসে বললো যে ভাই আপনি ফর্মাল চ্যানেলে পাঠাবেন, তার থেকে আমি হুন্ডিতে আপনাকে বেশি রেট দেবো। হুন্ডি তো সবসময় থাকে, হ্যাঁ বাংলাদেশের মতো অবশ্যই। দেশে হুন্ডি ইজ অলওয়েজ দেয়ার। কিন্তু এখন এই ধরনের সিচুয়েশনে হুন্ডি একটা প্রিমিয়াম, ঠিক আছে। তার সাথে আপনি যোগ করেন বাংলাদেশের 2023-এর প্র্যাকটিক্যাল রিয়েলিটি, যে বাংলাদেশের 2023-এ অনেকেই মনে করতেছে যে স্যাংশন হইতে পারে, এটা হইতে পারে, সেটা হইতে পারে, সরকার পতন হইতে পারে, মানে অনেক ধরনের স্পেকুলেশন। সো আ লট অফ পিপল থিঙ্ক এরকম যে ঠিক আছে ভাই, আমি যে টাকাটা আছে এই টাকাটা যদি আমি বিদেশে হুন্ডি করে বার করে রাখতে পারি, কি না কি হবে, স্যাংশন হবে কি হবে না, এই সরকার থাকবে কি থাকবে না। সো এগেইন হুন্ডির জন্য আরেকটা প্রিমিয়াম তখন ওইখানে হতো। সো তখন যেটা হলো সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে রেমিটেন্স ইন 2023 যেটা আপনার ফর্মাল চ্যানেলে আসতো, সেটা ফর্মাল চ্যানেলে না এসে হুন্ডিতে আসছে। ফর্মাল চ্যানেলে যেহেতু আসে নাই, কাজেই ফর্মালি যে ফরেন কারেন্সি আসার কথা ছিল সেটা আসে নাই। তো এখন যেটা হলো সেটা হচ্ছে যে অন দি ওয়ান হ্যান্ড ইম্পোর্টের উপরে আমার যে, মানে ইম্পোর্ট কমানোর যেটা ইচ্ছা ছিল, সেটা ইজ নট এফেক্টিভ, ইম্পোর্ট কমতেছে না, রাইট? এট দ্য সেম টাইম রেমিটেন্সে যে টাকাটা আসার কথা ছিল, ফর্মালি ফরেন কারেন্সি আসার কথা ছিল, সেইটাও আসতেছে না। সো টাকার উপরে প্রেশার কন্টিনিউজ, রিজার্ভ কিপস ব্লিডিং, মানে আইএমএফ যা যা করতে বলছে আমি কিছু করি নাই, যেটা করতে চেষ্টা করছি সেটাতেও কাজ হয় নাই, অ্যাজ এ রেজাল্ট আর কি আপনার রিজার্ভ কেপ্ট ফলিং। এই এই সিচুয়েশনটা কন্টিনিউ করছিল অ্যাটলিস্ট 2023-এর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত। 2023-এর নভেম্বর থেকে, সো গত 6-7 মাসে আই থিঙ্ক থিংস হ্যাভ চেঞ্জড আ বিট। 2023-এর নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংক স্টার্টেড সেইং যে না, আমরা আসলে ইন্টারেস্ট রেট বাড়াবো, অ্যান্ড আসলে ইন্টারেস্ট রেট বাড়ছে। গত 6-7 মাসে ইন্টারেস্ট রেট আপনার যথেষ্ট পরিমাণে বাড়ছে। মানে আগে একটা ছিল যে ওই 9-6 ক্যাপ, ঠিক আছে, সো 9-6 ক্যাপ চলে গেছে, তার জায়গাতে ইন্টারেস্ট রেট অ্যাকচুয়ালি বাড়তেছে। বোরোয়িং রেট এখন বেড়ে 9% থেকে বেড়ে 13-14%-এ গেছে, অ্যান্ড দ্যাট হ্যাজ হ্যাড সাম এফেক্ট। অন্য দেশে যেরকম হয় এখানেও তাই হয়েছে, যে ডিমান্ড কমে আসছে, ডিমান্ড কমে আসাতে ইম্পোর্টের উপরে প্রেশার আস্তে আস্তে কমতেছে, রেমিটেন্স বাড়তেছে। টাকা হ্যাজ অ্যাকচুয়ালি বিন স্টেবল ফর লাস্ট কাপল অফ মান্থস। হুম অ্যান্ড রেমিটেন্স বাড়তেছে, তার একটা কারণ হতে পারে যে আপনার যে টাকা আর কি আপনার পাচার হয়ে গেছিল গত বছর, সেটা হয়তো ফেরত আসতেছে, দ্যাটস পার্ট অফ দ্য স্টোরি, মেবি। হ্যাঁ, বাট ইটস অলসো পসিবল যে এরকম যে অ্যাকচুয়ালি ফর্মাল চ্যানেলে জেনুইনলি রেমিটেন্স আসতেছে, বিকজ বাংলাদেশ থেকে কিন্তু গত 2-3 বছরে প্রচুর মানুষ বিদেশে কাজ করতে গেছে। হ্যাঁ তার কারণ হচ্ছে আপনার বিদেশি লেবার মার্কেট গুলি ইজ অ্যাকচুয়ালি ভেরি স্ট্রং। মানে আপনি যদি চিন্তা করেন যে আপনার মিডল ইস্টে বা বিভিন্ন দেশে যেখানে বাংলাদেশে যারা, মানে ওয়েজ আর্নার্স যারা কাজ করতে যায় যে সেক্টর গুলিতে, দোজ সেক্টরস আর বুমিং, রাইট? সো অ্যান্ড এরা যারা আপনার কাজ করতে যায় তারা তো দেশে ফ্যামিলি রেখে যায়, দে সেন্ড দ্য মানি ব্যাক। সো রেমিটেন্স অ্যাকচুয়ালি বাড়ার কথা, গত বছর যে বাড়ে নাই সেটাই সারপ্রাইজিং। এখন যে রেমিটেন্স আসতেছে, আসারই আসলে কথা। সো সো ইন দ্যাট সেন্স আপনার গত কয়েক মাসে মনে হয়, মানে ইটস টু আর্লি টু টেল, বাট ইট সিমস যে থিংস আর টার্নিং আপ। আম, তাহলে ঠিক আছে। তো আপনার নেক্সট 12 মাসের ফোরকাস্ট কি? তো যদি আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এগুলির মানে থ্রুতে যেসব লোন আসার কথা, এগুলি কি আরো আসবে? কারণ অনেকটা যারা সরকার বিরোধী অ্যান্টি ফ্যাসিস্ট, তাদের একটা আইডিয়া ছিল যে আইএমএফ এর লোন হয়তো দিবে না, কারণ আমেরিকার অনেকগুলো সফট পাওয়ার আছে, সেগুলো দিয়ে তারা চাপ প্রয়োগ করবে, কিন্তু তারা কিছুই করে নেই এখন। তো আম, এখনো আমেরিকার ভূমিকাটা কিছুই বোঝা যাইতেছে না, ইটস ভেরি হেজি।
তারা এক সময় বলছে যে তারা স্যাংশন দিবে, স্যাংশন দেয় নাই, তারপর তারা মোটামুটি সরকারের সাথে একটা অলিভ ব্রাঞ্চ দিয়ে তারা মোটামুটি সম্পর্ক সহজ করছে। আবার এর মধ্যে আবার মানে যারা বিরোধী দল তাদের মানে উৎসাহে কোনো ভাটা দেখা যাইতেছে না। It seems like they know something that many people don't know. তো এর সাথে কি ইকোনমিক অবস্থার কোনো মানে আপনি কোনো সংযোগ দেখতে পান, নাকি ইউ আর জাস্ট লাইক আগের মতোই কশন দিবেন যে নো, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন, এভরিথিং ইজ লাইক অলরাইট? তো প্রশ্নের তো তিনটা পার্ট, তাই না? একটা হচ্ছে যে ইকোনমিতে কি হতে পারে, একটা হচ্ছে পলিটিক্সে কি হতে পারে, আর একটা হ্যাঁ। তো লিগ। হ্যাঁ, আচ্ছা। সো আমি প্রথমটা আগে বলি যে ইকোনমি থেকে, রাইট? সো ইকোনমি থেকে আপনার ফোরকাস্ট বলার থেকে, কারণ ফোরকাস্ট বলার থেকে সিনারিও বলা প্রবলি বেটার। হুম 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 হুম। একটা জিনিস আর কি, যেরকম যে আপনার আইএমএফ এর লোন ইজ কন্টিনিউ, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট। তারা আপনার ফর্মালি তাদের মানে লোনের সেকেন্ড কিস্তি অলরেডি, থার্ড থার্ড ইনস্টলমেন্ট অ্যাকচুয়ালি অলরেডি রিলিজ করছে, রাইট? $5 বিলিয়ন যে ইয়ে ছিল আপনার লোন ছিল, এটা তো ইনস্টলমেন্টে আসে। থার্ড ইনস্টলমেন্ট হ্যাজ অলরেডি বিন রিলিজ। অ্যান্ড আপনার তারা যেটা বলতেছে, তাদের অ্যানালিসিস যে, and তাদের পাবলিক অ্যানালিসিস যে আপনার ইকোনমি ইজ টার্নিং দ্য কর্নার, যে গভর্নমেন্ট, আমি যেটা বললাম তারা সেটা মোটামুটি এটাই বলছে, যেরকম যে 2023-এর প্রথম 6-7 মাস গভর্নমেন্ট সিরিয়াসলি চেষ্টা করে নাই, কিন্তু তারপরে গত 6-7 মাসে মানে সিরিয়াসলি চেষ্টা করতেছে টু কিপ দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, অ্যান্ড থিংস আর ইমপ্রুভিং। সো তাদের অ্যাসেসমেন্ট এটা। আমরা আরো দেখতেছি যে শুধু আইএমএফ না, আপনার আইএমএফ এর সাথে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি এবং বিভিন্ন আরো দেশ, জাপান এন্ড সো অন, bilateral loans and aid and support are continuing. সো ওই সেন্সে যেরকম যে আপনার ওয়েস্টার্ন পাওয়ার্স তাদের সফট পাওয়ার ইউজ করবে অ্যাটলিস্ট থ্রু এই দিজ ইনস্ট্রুমেন্টস, আই ডোন্ট সি এনি সাচ এভিডেন্স অফ দ্যাট। বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে আই ডোন্ট নো, রাইট? হ্যাঁ, কিন্তু ফর্মালি আমরা যেটা দেখতে পাচ্ছি ভিজিবলি, দেয়ার ইজ নো এভিডেন্স যে এরকম মানে কোনো ক্যারট বা স্টিক ইউজ করা হচ্ছে ইউজিং দিস ইনস্ট্রুমেন্টস। অন্য কিছু হচ্ছে কিনা আই ডোন্ট নো। ইকোনমিক এখন কিভাবে রিয়াক্ট করবে, দ্যাট ইজ এ মাচ মোর ডিফিকাল্ট কোয়েশ্চেন টু অ্যান্সার। একটা পজিটিভ সিনারিও হতেই পারে, কোয়াইট পসিবল, যে আপনার প্রথমে কারেন্সি মার্কেট স্টেবিলাইজ করবে, যে টাকা যে কারেন্টলি 117 থেকে 125 সামথিং লাইক দ্যাট, ডিপেন্ডিং অন, মানে ফর্মাল রেট হচ্ছে 117, ইনফর্মালি আপনি হয়তো 120-125 এরকম পর্যন্ত আর কি যায় অনেক সময়। মোটামুটি এই রেটেই কন্টিনিউ করবে, মানে সিগনিফিকেন্ট কোনো ডিপ্রিসিয়েশন হবে না। এটা হতে পারে, আই থিঙ্ক দিস ইজ এ ভেরি মাচ পসিবিলিটি। এইটা যদি হয়, 5-6 মাস যদি এরকম থাকে, তাইলে পরে আপনার ইভেন্চুয়ালি ইনফ্লেশনও কমে আসবে, অ্যাটলিস্ট জিনিসপত্রের দাম আগের মতো মানে ওই 2022-23-এর মতো এরকম র্যাপিডলি বাড়বে না হয়তো, মানে আপনার মাইট টেক এ বিট লঙ্গার, বাট ইটস পসিবল। রেমিটেন্স যদি কন্টিনিউয়াসলি আসতে থাকে, দ্যাট ইজ গোয়িং টু সাপোর্ট ইকোনমি অ্যাজ ওয়েল। So this is a possible scenario. আমি বলতেছি না যে this is going to happen, right? It's not a forecast, but it is very much a possible scenario. Negative scenario কি কি হতে পারে? দেশের তো ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেম যেগুলি আছে, that we know, the banking sector তো has been plundered, we know that very well, right? Energy sector corruptions, মানে বাংলাদেশের যে ফান্ডামেন্টাল প্রবলেমস যেগুলি আছে, those things are still there, and ওই প্রবলেমগুলি যে কোনো মুহূর্তে ব্লো আপ করতে পারে। ব্লো আপ করলে পরে সেটার একটা তো ব্লো ব্যাক হবেই, ঠিক আছে? উই অল নো দ্যাট, সেটাতে আসলে ডিপ ডাইভের বোধ দরকার নেই, আপনার অডিয়েন্স এটা খুব ভালো মতনই জানে। ইউ ডোন্ট নিড টু বি অ্যান ইকোনমিস্ট টু আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশের ফান্ডামেন্টাল ডিপ প্রবলেমস। বাট দ্য থিং ইজ যে ওই জিনিসগুলি যে আগামী 5 মাসে, 6 মাসে, 1 বছরের মধ্যেই হবে, ভাই উই ডোন্ট নো দ্যাট। যেটা হতেই পারে যে কোনো মুহূর্তেই দে কুড ব্লো আপ, বাট নাও হইতে পারে। সো দ্যাটস বেসিক্যালি আর কি আমার অ্যাসেসমেন্ট হচ্ছে দ্যাট। হোয়াট ডাজ দিস মিন পলিটিক্যালি? ভাই, দ্যাট ইজ প্রবাবলি, মানে যারা পলিটিক্যালি মোর ডিপলি কানেক্টেড, দে শুড বি এবল টু অ্যান্সার দ্যাট মোর দেন আই ক্যান। ইভেন যদি ভাইয়া আউট অফ মানে ইকোনমিক ডিসকাশন তো অলমোস্ট শেষ আমাদের, জি জি, সো এখন জাস্ট একটা একটু সফটওয়্যার টোনে আমরা একটু আলাপ করতে পারি, দেখ আমাদের পডকাস্ট গুলো এরকমই হয় তো। মানে এই যে আপনি যে কথাটা বললেন, ইভেন ডিপ পলিটিক্যাল অ্যানালিটিস যারা করে তাদেরকেও আমি তো দেখি ক্লুলেস,
বাংলাদেশে যেই রকম আপনার ইলেকশন গুলা তো দেখলাম, নিজে ইনভলভ, তারপর মানে আমরা লেখালেখি করি, ওয়েল কানেক্টেড উইথ অল সর্ট অফ লাইক ডিফারেন্ট পিপল, মোটামুটি জানাশোনা আছে। তারপরও আমরা তো যা দেখলাম, লাইক মোস্ট অফ আস ইজ রানিং অ্যারাউন্ড লাইক হেডলেস চিকেন, রাইট? একটা হই 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 একটা আওয়াজ হয়, তারপর আর কেউ মানে কোনো কিছু বলতে পারে না যে কি হইতেছে। যে ইটস সো হার্ড টু প্রিডিক্ট, কারণ ডিফারেন্ট জিনিসগুলা বিএনপিও ঠিক মতো পারতেছে না। বিএনপির ভিতরে 100 ধরনের প্রবলেম, যেগুলো আমাদের আইডেন্টিফাই আমরা করতেছি বারবার। ইভেন এখন সরকারও আপনার মানে ছাড়বে না তাদের কোনো কোনো অবস্থাতেই তাদের এই লুটপাট তন্ত্র মানে স্লো ডাউন করার। তারা এখন এই পর্যায়ে চলে গেছে যে পারলে ঠেকা, তাদের ট্যাগলাইন হচ্ছে পারলে ঠেকা, ঠিক না? তো জি। মানে কি হইতেছে আসলে? পলিটিক্যাল অ্যানালিস্ট আমাকে জিজ্ঞেস করেন, যদি আমি পলিটিক্যাল, বলতে পারবো না তো। লাইক বেসিক্যালি এখন আসলে জাস্ট আমাদের কল আউট করা দরকার, যেগুলোকে আমরা কল আউট করতেছি, বাস দ্যাটস ইট। এর বাইরে কিন্তু আসলে আমাদের কোনো লং টার্ম গোল বা প্ল্যান কিছুই দেখতেছি না আমি। আপনার কি মনে হয়? আই আই এগ্রি উইথ ইউ ইমতিয়াজ। আমি পার্সোনাল অবজারভেশন যেটা বলতে পারি সেটা হইতেছে যে আপনার আহ 6 মাস আগে, 7 মাস আগে, 2023-এর শেষের দিকে, আই থিঙ্ক আ লট অফ আস থট দ্যাট কিছু একটা দেশে হবে। There was, ঠিক আছে, হুম আম, সেটা স্যাংশন দিয়ে হবে নাকি বিএনপির আন্দোলনে হবে নাকি জেনুইন পপুলার আপরাইজিং হবে, আই ডোন্ট নো, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন, ডিফারেন্ট পিপল হ্যাড ডিফারেন্ট থটস, অ্যান্ড ইভেন্চুয়ালি আমরা দেখলাম যে আসলে সেরকম কিছু হয়। সো উই নিড টু হ্যাভ সাম ইন্ট্রোস্পেকশন অন টু থিংস। একটা হচ্ছে যে আপনার আমরা যা চিন্তা করছিলাম, কেন চিন্তা করছিলাম, কি ইনফরমেশন পাচ্ছিলাম, সেটাতে কোনো কিছু ভুল ছিল কিনা, অ্যান্ড সো হুম অন। হুম 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 সো দ্যাটস আ ওয়ান কাইন্ড অফ ইন্ট্রোস্পেকশন। আর ডিফারেন্ট কাইন্ড অফ ইন্ট্রোস্পেকশন হচ্ছে এরকম যে আমরা আসলে কি চাই বাংলাদেশে, এবং আমরা যেটা চাই সেইটা কি বাংলাদেশের মানুষ চায় কি না। বাংলাদেশের মানুষ যদি না চায় তাহলে পরে আমাদের অ্যাডজাস্ট করা উচিত বা কনভিন্স করা উচিত। সো আই বি স্পেসিফিক অ্যাবাউট দ্যাট। আমি কি চাই, পার্সোনালি কি চাই? আই স্ট্রংলি বিলিভ ইন লিবারাল ডেমোক্রেসি। হুম সেটা আমি অস্ট্রেলিয়াতে থাকি, অস্ট্রেলিয়ার জন্যই হোক, কানাডা, আমেরিকা বা অন্য কোনো দেশে, মানে ওয়েস্টার্ন কান্ট্রিজেই হোক, বা বাংলাদেশেই হোক, আই পার্সোনালি বিলিভ ইন লিবারাল ডেমোক্রেসি। যে আহ, আপনার জেনুইন রেগুলার ইলেকশনস হবে, গভর্নমেন্ট উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, সোসাইটি উড বি ফেয়ারলি লিবারাল, ইন্ডিভিজুয়াল চয়েসেস। আপনি ম্যারিড কি আনম্যারিড, আপনার পার্সোনাল ইয়ে আর কি, পার্সোনাল লাইফ ইজ ইউর পার্সোনাল লাইফ, গভর্নমেন্ট সেটাতে কিছু ইয়ে করার নাই। হ্যাঁ আপনি হিজাব পরবেন কি দাঁড়িয়ে রাখবেন কি রাখবেন না, দ্যাটস নট ইয়ে আর কি, মানে সর্ট অফ সেকুলার ইন দ্যাট সেন্স। আপনি হুম। রিলিজিয়াস হবেন কি হবেন না, সেদিন আপনি তাসলিমের সাথে মানে এরকম কথা, রাষ্ট্রের সাথে এটা হ্যাঁ, সেকুলারলি সেপারেশন থাকবে। এক্স্যাক্টলি। সো ইটস ইওর দোজ আর পার্সোনাল থিংস, থিং। হ্যাঁ, হ্যাঁ, দোজ আর থিংস আই বিলিভ, রাইট? সো এটা আমি অস্ট্রেলিয়াতেও দেখতে চাই। তাই অস্ট্রেলিয়াতে যদি এখন কোনো গভর্নমেন্ট এসে বলে যে এরকম যে মুসলমানরা হিজাব পড়তে পারবে না, আই উড অপোজ দ্যাট। বাট ইকুয়ালি বাংলাদেশে যদি কোনো গভর্নমেন্ট এসে বলে যে মেয়েদেরকে হিজাব পড়তেই হবে, করতে হবে। হুম হ্যাঁ, আই উড অপোজ দ্যাট টু, হ্যাঁ 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 রাইট? বিকজ I don't want a country where government tells you what to do. হুম হুম So I want a liberal democracy because I strongly believe যে you know individual choices. হ্যাঁ আচ্ছা, সো বাংলাদেশে তো এখন লিবারাল ডেমোক্রেসি নাই, বাংলাদেশে ডেমোক্রেসিই নাই, হ্যাঁ লিবারাল তো পরের কথা, হ্যাঁ রাইট? হ্যাঁ সো আমি যেহেতু লিবারাল ডেমোক্রেসিতে বিলিভ করি, সো বাংলাদেশের জন্য আই বিলিভ যে এরকম যে বাংলাদেশে ওটা হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের মানুষ যদি এটা না চায়, দেন আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট যে ওকে, দেন আই হ্যাভ টু কনভিন্স পিপল যে কেন এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক যে আমরা যারা গত বহু বছর ধরে লেখালেখি করতেছি, ব্লগিং করতেছি, কন্টেন্ট ক্রিয়েট করতেছি এন্ড সো অন, উই নিড টু হ্যাভ বোথ ইন্ট্রোস্পেকশনস। একটা হচ্ছে যে কেন আমরা গত বছর ডিড উই মিসআন্ডারস্ট্যান্ড থিংস, রাইট, অ্যান্ড সো অন। আর আরেকটা হচ্ছে যেরকম যে আপনার আমরা যদি আসলে জেনুইনলি, আপনি progressive has meaning, right? যে হ্যাঁ progressive হ্যাঁ তো মানে দিস প্রগ্রেসিভ মেসেজ, এইটা বাংলাদেশিদেরকে কনভিন্স করা, রাইট, যে ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, ওয়াই প্রগ্রেসিভ বাংলাদেশ এগেনস্ট ফ্যাসিজম।
So I think these are the two things we should do. Um, তারপরে কি হবে, দ্যাট ইজ আই মিন বিএনপি কি করতে পারবে, আন্দোলন কিভাবে হবে, আই থিঙ্ক দোজ থিংস আর সেকেন্ডারি টু মি। ইট সিমস যে আসলে নাও ইজ দ্য টাইম টু অ্যাকচুয়ালি জাস্ট পজ এন্ড থিঙ্ক অ্যাবাউট দিস টু ইন্ট্রোস্পেকশনস এন্ড থিঙ্ক অ্যাবাউট যে আমরা আসলে কি করতে পারি। আমরা তো এগুলি আমরা করতে পারি আর কি, নিজেদের কাজগুলি আমরা এভাবেই বোধহয় করতে পারি। জি জি জি। না, এটা করার স্পেসিফিক প্রগ্রেসিভ কথাটা যেহেতু উঠতেছে বারবার, ওই দিন তাসলিম ভাইকে আমি মানে বলতে পারিনি, কারণ ইট ওয়াজ দ্যাট শো ওয়াজ লাইক মানে ওনার ওনার সাথেই মানে কথাগুলো ছিল। তো প্রগ্রেসিভ বলতে আমি যেটা বুঝি সেটা হলো যে ইটস অল দ্য অল দ্য টাইম ইউ চেঞ্জ। ধরেন let's go back 1,000 years, 2,000 years, it's always progress, right? দাসত্ব প্রথা ছিল, বা একসময় মানুষ আপনার মানে যেটাই ধরেন আগুনে পোড়ায় মারতো, এখন মারে না। ঠিক আছে, একসময় পাথর ছুঁড়ে মারতো, এখন মারে না। ইটস অল প্রগ্রেস। একসময় মানুষ দাস রাখতো, এখন রাখে না। মানুষ একসময় আপনার স্কিন কালারের উপর মানুষকে বিবেচনা করতো, একসময় কাস্ট সিস্টেম ছিল, একসময় আপনার those are horrible times and horrible things people do to each other. So it's always progressive. এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা অনেকেই জানেন না যে এখন যেটা কনজারভেটিভরা বিশ্বাস করে, দ্যাট ওয়াজ প্রগ্রেসিভ 100 years ago. ভেরি ইন্টারেস্টিং। তো প্রগ্রেসিভ ভ্যালুজই ওরা আসলে করে, বাট দে আর জাস্ট ল্যাগিং বিহাইন্ড। তো এই কারণেই প্রগ্রেসিভ, ইটস নট। তাসনিম উদ্দিন জিজ্ঞেস করতেছিল যে এই প্রগ্রেসিভটা কি বাংলাদেশি প্রগ্রেসিভ নাকি, কারণ উনি একটা ইন্টারেস্টিং মানে কথা বললো যে বাংলাদেশের প্রগ্রেসিভিজম সবকিছু রাশান তারপর কমিউনিস্টদের কাছ থেকে ধার করা, আসলে এটা লিবারাল, ওয়েস্টার্ন লিবারাল প্রগ্রেসিভিজম। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। তো আমাদের যেই চ্যানেলটা বা আমাদের যেই ভিউজ বা আমাদের যেই ওরিয়েন্টেশন পলিটিক্যাল, সেগুলো টোটালি আমি বলবো যে সোশ্যাল ডেমোক্র্যাট, অ্যাকচুয়ালি টু বি অনেস্টলি সোশ্যাল ডেমোক্র্যাট। বার্নি স্যান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, জেরেমি করবেন, আপনার সুইডেন, তারপর ফিনল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো যে ধরনের ই করে, দে অল বিলিভ ইন ক্যাপিটালিজম, হার্ডকোর ক্যাপিটালিস্ট কান্ট্রি, বাট অ্যাট দ্য সেম টাইম দে ডু ইট, দে হ্যাভ সোশ্যাল ওয়েলফেয়ার। সো তারা হেভি ট্যাক্স দিয়ে করতেছে রিচদের, অ্যান্ড দেন ওইটা তারা সমাজের যেসব আন্ডার প্রিভিলেজ পাবলিকদের অন্য কিছুতে সার্ভিস করতেছে। এটা ইটস আ গুড কনসেপ্ট। ইউ হ্যাভ দ্য বেস্ট অফ দ্য বোথ ওয়ার্ল্ড। আপনার তো প্রগ্রেসিভ বলতে এই প্রগ্রেসিভটা বুঝি, নট দ্যাট বাংলাদেশি প্রগ্রেসিভ বা ওগুলির সাথে কোনো সম্পর্ক নেই, কারণ দে আর টোটালি ব্যাকওয়ার্ডস। ওরা আপনার ক্লাস সিস্টেমই করতে চায়। ধরেন মাদ্রাসা ছাত্রদের ঘৃণা করলো, গ্রামের দরিদ্র কৃষকদের ঘৃণা করলো, নিজেদের এলিট ভাবলো, এভরিথিং ইজ অ্যান্টি। ওই আপনার ইউ প্রবলি রিড 1984, রাইট? ওই যে ডাবল স্পিক একটা কথা আছে না, যে কথা বলে একটা মানে যুদ্ধ মিন শান্তি, মানে টোটালি অপোজিট এটা। হ্যাঁ, তো ওই ফ্রিডম ইজ জিনিসটাই স্লেভারি। এক্স্যাক্টলি। তো এই জিনিসটা আপনার ইসেরা বাংলাদেশের যেসব কমিউনিস্ট প্রগ্রেসিভ, তারপর সো কল এলিট, এই যারা পাওয়ার স্ট্রাকচারের অংশ, সুডো সেকুলার যেগুলা, সুডো নাস্তিক, এরা এটা চর্চা করে। দে রিয়েলি ডোন্ট নো যে আপনার আসলে এটা কিছুটা একটু ডিফিকাল্ট, কারণ ইটস ভেরি ইজি ফর ইউ। এখন সবাই বলবে যে ও তোমরা বাইরে থাকো বলে এগুলো, নো, ইউ রিয়েলি হ্যাভ টু লিভ ইন। এখানে প্রচুর মানুষ যদি তার ডেমোক্রেটিক ভ্যালুজ কিছুই বিশ্বাস করে না। ইভেন আপনার ধরেন এই সব সোসাইটিতে তো রেসিজম নাই, দে প্র্যাকটিস রেসিজম এভরি সিঙ্গেল ডে। এখানে আপনার অনেক বছর থাকার পরে এগুলো হয় না, কারণ বাংলাদেশের সোসাইটির মধ্যেই আমাদের এই ট্রেনিং গুলা নাই। আমার ছেলে মেয়েকে, আপনার ছেলেকে, আমার মেয়েকে আপনি জিজ্ঞেস, দে আর ভেরি মাচ প্রগ্রেসিভ দেন আস, চিন্তা ভাবনা ইসের মধ্যে, বিকজ উই আর বর্ন ইন, আমাদের ব্রট আপ ওইরকম হয়েছে, এবং উই গট ট্রেইনড ইনটু দ্য সোশ্যাল লিবারাল ডেমোক্রেটিক যে ভ্যালুস গুলা, সেগুলি আমাদের এই সোসাইটি থাকতে থাকতে ট্রেইনড আপ হয়েছে। So যেমন আমি one একটা thing I would say, হ্যাঁ Imtiaz, just try to cut in, যে আপনার এই particularly আপনাদের চ্যানেলে what I find very valuable potentially, সেটা হচ্ছে যে
আপনার টকিং টু ডিফারেন্ট পিপল ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভস, অ্যাজ লং এজ যে আমরা সবাই কমিটেড টু সাম ফর্ম অফ ডেমোক্রেসি এগেনস্ট ফ্যাসিজম, এইটুকু যদি মিনিমাম স্ট্যান্ডার্ড থাকে, মানে মিনিমাম কমন ইয়ে থাকে আর কি, হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং থাকে, হ্যাঁ দেন কারণ হচ্ছে যে আপনি যেটা বললেন যে প্রোগ্রেসিভজম বা লিবারালিজম বা সবকিছু, মূল কথা কিন্তু সেটা যে এরকম যে আপনার লিসেন টু আদার্স অ্যান্ড ডাইভার্সিটি অ্যান্ড রেসপেক্ট আদার্স অ্যান্ড সো অন। বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্সে কিন্তু ইটস ভেরি মাচ ল্যাকিং। আপনি ব্লগিং আমলের কথাই চিন্তা করেন, যেরকম যে কেউ কিছু বলতে পারে, প্রথমে আয় তুই ছাগু, না তুই ভারতের দালাল, তুই অমুক, তুই মানে ভেরি ভেরি ইজিলি ইট বিকামস লাইক দ্যাট। হ্যাঁ 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 এটা কিন্তু আমি নতুন কিছু বলছি না, ব্লগিং আমলেও তাই ছিল। হ্যাঁ ইনফ্যাক্ট ব্লগিং না, আপনার যারা ফর্মালি প্রথম আলো ডেইলি স্টারে লেখালেখি করতো তারাও তাই করতো, বা টক শোতেও হ্যাঁ খুব ইজিলি তাই হতো। আমরা যদি মানে এই যেমন মনে করেন আপনি তাসনিমকে বললে সাথে কথা বললেন অন নিউ এথিজম নিয়ে, বা তার আগে আপনার আম, আরো আদার গেস্টরা ছিল বিভিন্ন ইন্টারেস্টিং ইস্যুস নিয়ে। আপনি আজকে এখন যেসব কথা বললেন, যেরকম যে প্রোগ্রেসিভম বলতে আপনি কি বুঝছেন হুম এন্ড কি বোঝেন বা এন্ড সো অন, হুম these are important things, right? Like এই কথাগুলি বলা বা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা, থিংস রেলেভেন্ট মোর টু বাংলাদেশ, যেমন মনে করেন যে আপনার ইন্ডিয়া নিয়ে বা ইসলাম ইন বাংলা, হোয়াট এভার, মানে লটস অফ ইস্যুস আর কি, যে জাস্ট অ্যাজ লং এজ উই আর অল উই হ্যাভ দ্যাট কমন আন্ডারস্ট্যান্ডিং, যেরকম যে আমরা একটা ডেমোক্রেটিক বাংলাদেশ চাই। We can have difference of opinions about lots of things, but we should be able to talk to each other. আমি আপনার কথাটা শুনলাম, আপনি আমার কথাটা শুনলেন, অথবা whatever, right? I think that is very important. হ্যাঁ অবশ্যই। আমি প্রোগ্রেসিজম সম্পর্কে লাস্ট একটা কথা বলবো, এটা আমি নিজেই থিওরি করছি। আই থিঙ্ক বিকজ আমরা কথাগুলো বলতেছি, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে প্রোগ্রেসিজম ইজ অলমোস্ট লাইক দাঁত মাজার মতো। আপনি অথবা আপনার শরীর গোসল করার মতো, অথবা আপনার শরীর রেগুলার চেক আপ করার মতো। হেলথ ইজ নট আপনার কি বলে ওই কথাটা, যে ডিজিজ ইজ প্রপাগেটিং বাট হেলথ ইজ নট, এটা একটা হুম, হুম, এরকম হুম। একটা কথা আছে। জি 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 জি। প্রোগ্রেসিজম জিনিসটা হলো যে আপনি দেখেন সমাজে যেরকম সমাজ, আপনি ক্লোজলি রিলেট করতে পারেন। বাংলাদেশে গণতন্ত্র ছিল না এক সময়, আবার গণতন্ত্র ছিল মাঝখানে, আবার নাই হয়ে গেছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনি দাঁত মাজেন, যাতে আপনার দাঁতে আপনার মানে রোগ না হয়। ইউ ক্যানট লাইক গো অন 1 মান্থ অ্যান্ড সে দ্যাট ও ওকে আমি একদিন মাঝে, নো, ইউ হ্যাভ টু ডু ইট রেগুলারলি। প্রগ্রেসিজমের চর্চাটা ইটস অলওয়েজ, বিকজ এই যে রেসিজম, তারপর এই যে আপনার কাস্টিজম, এই লিবারাল যে ভ্যালুস গুলো আছে, দিজ আর নট ইনহেরেন্ট ভ্যালু। মানুষের বিল্ট ইন ভ্যালু হচ্ছে রেসিস্ট হওয়া, ভায়োলেন্ট হওয়া, নোংরামি করা, তারপর এগুলি করা। প্রগ্রেসিজম যেগুলি বলতেছি, এগুলি মানুষের অ্যাড অন ভ্যালু অ্যাড করে, সোসাইটি শিখায় আমাদের, এগুলি আমাদের চর্চার মধ্যে আমাদের করতে হয়, আমরা সভ্য মানুষ হই এইভাবে। সো এগুলিকে যদি আপনি চর্চা না করেন, ইট উইল গো অ্যাওয়ে, ইট উইল ইরোড অ্যাওয়ে। ইটস ভেরি সিম্পল। আপনি একটু ডিপ থিঙ্কিং করলে এই জিনিসগুলো আপনি নিজে এটার পাবেন। সো আমি অনেক ডিপ থিঙ্কিং করছি, পরে আমি এটা বুঝতে পারছি যে, এবং আমি দেখতেই আছি, আমার চোখের সামনে দেখতেছি যে ইট উইল জাস্ট ওয়েন্ট অ্যাওয়ে। এই যে ধরেন আমেরিকার যে মানে বলতেছে যে গণতন্ত্র আপনার 250 বছর ধরে, দে ইফ দে ডোন্ট প্র্যাকটিস ডেমোক্রেসি, ইট উইল গো অ্যাওয়ে। আই ক্যান গ্যারান্টি ইউ ইট উইল গো অ্যাওয়ে। ট্রাম্প কিভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেল দিয়েছে আপনি নিজের চোখেই দেখছেন না? ধরেন যেগুলি জেন্টলম্যান এগ্রিমেন্ট ছিল, তার আগে 45 জন যেটা একদম মানে অনার কোড করছে, রিলিজিয়াসলি ফলো করছে, ও বলছে কোথাও লেখা তো নাই, হ্যাঁ আমি করব। এবং লেখা থাকলেও আমি করবো, লেখা থাকলেও আমি করবো, হ্যাঁ, এক্স্যাক্টলি। পারলে থাকা, তাই না? পারলে থাকা। আপনি দেখেন যে কারণে আমি ইন্ডিয়ার ডেমোক্রেসিটাকে এত অ্যাপ্রিসিয়েট করি, দে আর ফাইটিং, ইটস আ জি টাফ ফাইট দে আর ডুইং। জি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। এই যে অ্যাবসলিউটলি। আজকে আপনি গত 2 দিন হলো, আমি জানি না আপনি ফলো করছেন, রাহুল গান্ধী হি ডিড আ বিউটিফুল থিং। ও বলতেছে যে আমরা আসলে গণতন্ত্র শিখাবো তোমাদের, লেটস প্র্যাকটিস ডেমোক্রেসি ইন দ্য হাউস, লেটস ডু দিস। আমরা তোমাকে সংবিধান শিখাবো, তোমাকে শিখাবো যে কিভাবে ডেমোক্রেসি প্র্যাকটিস। ইটস আ প্র্যাকটিস, আপনি যদি না করেন আপনি কোনোদিন শিখাইতে পারবেন না। আমি তো আকবারে এটা বলি, বুঝছেন, আমাদের চ্যানেলের কথা বললেন, আমি জানি না কতজনকে আমরা এই করতে পারবো। এই যে প্রোগ্রেসিভ বলে না বাংলাদেশের, এদেরকে ধরে ধরে বাহি ট্রেনিং দেওয়া দরকার। কারণ হলো ওদের বেসিক কোনো মানে এই আন্ডারস্ট্যান্ডিং গুলো হয়নি। এই যে আপনি যে কথাগুলো বললেন যে বিপরীত মতকে শ্রদ্ধা করতে হবে, মানে এই করতে হবে, এগুলি তো আপনার ট্রেনিং
আপনি পাইছেন বললে তারপর আপনি চিন্তা করতেছেন, অথবা ইউ আর আ গুড পারসন, আপনি সমাজে ভালো দেখতে চান, তার কিন্তু এটা তো তারা দেখতে পায় না। এনিওয়ে, আমি ওই যে ওই কথাই বলতে চাই না, প্রগ্রেসিভ কথাটার মানে আমি কি বুঝি, এবং ইটস ইটস অলওয়েজ, এটা যেটা সবার এটা রিয়েলাইজ করা উচিত, যে আপনি যদি প্র্যাকটিস না করেন, ইট উইল জাস্ট ইরোড অ্যাওয়ে। এটা কোনো গ্যারান্টি নাই আপনি সারা জীবনই প্রগ্রেসিভ থাকবেন, সারা জীবন আপনার সোসাইটি। ইউ হ্যাভ টু অলওয়েজ ফাইট, দিস কাইন্ড অফ থিং অলওয়েজ কাম ব্যাক। এটা ওই ভাইরাসের মতো আসতেই থাকবে, ইউ হ্যাভ টু কন্টিনিউ ফাইটিং, এভরি জেনারেশন এভরি চ্যানেলে তো ফাইট করতে হবে। এনিওয়ে, ওই তো, হ্যাঁ, তাসনিম ভাইয়ের সাথে নিউ এথিজম নিয়ে কথা বললাম। আপনাকে যদি আনতে পারি, বা এই ধরনের মানে হিসেবে আপনি যদি উৎসাহী শিওর, হন, তাহলে খুবই ভালো ডেফিনেটলি। হবে, আমরা জি, মানে এই করার চেষ্টা করবো। তো ঠিক ভেরি আছে। হ্যাপি টু পার্টিসিপেট যে কোনো সময়। হ্যাঁ, জি, হ্যাঁ, ওকে। ঠিক আছে। তো জ্যোতি ভাই, দর্শকের যদি আপনাদের এই ধরনের ইকোনমিক ডিসকাশন পছন্দ হয়, এবং জ্যোতি ভাইয়ের কাছে কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আমাদের কমেন্টে জানান। আর আমাদের শো কেমন লাগলো এটা জানান। জ্যোতি ভাই, থ্যাংক ইউ। উইল কন্টিনিউ দিস শো এভরি 15 days। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকেন সবাই।